স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমি আপনাদের সাথে আছি হোসাইন শাহাদাত। আজ আমরা কথা বলবো আমাদের যে আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জননিরাপত্তা ও নাগরিক অধিকার। আমরা সাধারণত এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে দিনের গুরুত্বপূর্ণ খবর এবং খবরের বিশ্লেষণ করে থাকি। আপনারা জানেন দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ১.৫ মাস হতে চলল। এই ১.৫ মাসে অনেক কাজ আমরা দেখেছি সরকারের, এবং নানান ধরনের সংস্কার, প্রশাসনের রদবদল, পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনপ্রশাসন সবখানে আমরা ব্যাপক রদবদল দেখেছি। কিন্তু এখনো পর্যন্ত আসলে দেশের যে শান্তি শৃঙ্খলা পুরোপুরি যেটি আশা করা হচ্ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত ফিরে আসেনি। পুলিশের মধ্যে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য এখনও কাজে যুক্ত হননি, এবং তাদের মধ্যে কর্মতৎপরতার যে বিষয়গুলো সেগুলো আমরা খুব বেশি সেই মাত্রায় দেখতে পাচ্ছি না। এবং সড়কে যেই ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত সেভাবে পুরোপুরি ঠিক হয়নি, এবং প্রতিদিনই ব্যাপক যানজটে কিন্তু নগরবাসী ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এবং সেই সাথে আমরা যদি দেখি গত একদিন অর্থাৎ আজকের দিনে আমরা ট্রাফিক পুলিশকে দেখেছি বেশ কিছু মামলা দিয়েছে। একদিনেই তারা 292টি মামলা দিয়েছে, এছাড়া বেশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ আজ থেকেই তারা তাদের আসলে আইন প্রয়োগ করা শুরু করেছেন। এর বাইরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে, এবং তাদের আসলে ভূমিকা সামনের দিনে কি হবে আমরা সেটি দেখতে পাবো। আমরা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, জননিরাপত্তা এবং নাগরিক অধিকার নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আজকে থাকার কথা। একজন এরই মধ্যে উপস্থিত হয়েছেন, তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যে যোগদান করবেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আমরা আলোচনা শুরু করতে চাই নুরুল হক নূর আপনাকে দিয়ে। যেটি বলছিলাম যে সরকারের আসলে একটু বড় চ্যালেঞ্জ ছিল, যেহেতু আসলে গণ অভ্যুত্থানের পর ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট, অগ্নিসংযোগ, সেখান থেকে পুলিশ তাদের থানা ছেড়ে পালিয়েছে। সেই পুলিশ বাহিনীকে আবারও কাজে ফেরানো একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই জায়গাটাতে এরই মধ্যে আসলে বেশিরভাগ পুলিশ সদস্য যোগদান করেছেন, তবে তাদের যে ধরনের তৎপরতা আমরা সাধারণত দেখে থাকি সেই তৎপরতা দেখেনি। এই জিনিসটা করতে গিয়ে এখন সরকার শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এইটিকে আপনি কিভাবে দেখছেন আসলে এই বিচারিক ক্ষমতা দেওয়াটা সেনাবাহিনীকে? কারণ আমরা দেখতে পেয়েছি যে সবশেষ 2007 সালে যখন 111-এর সরকার ছিল সেই সময় আসলে বিচারিক ক্ষমতা প্রয়োগ করেছে সেনাবাহিনী। অনেক দিন পর আমরা এটি দেখতে পাচ্ছি, কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে আমি এই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন, এবং যারা নিহত হয়েছেন তাদের আহতদের সুস্থতা কামনা করছি, নিহতদের জন্য দোয়া রইল, এটা বলে শুরু করছি। যেহেতু এই গভর্নমেন্টের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, কারণ এই যে আজকের যে অর্জন, আজকের যে নতুন বাংলাদেশের পথে যাত্রা, এটা তো আসলে এমনি হয় নাই। এর জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। এখন অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে শারীরিক কষ্টে বিছানায় কাতরাচ্ছেন। যেমন আজকেও একটা ছেলের কথা বললাম যে তিনি তার মাকে দেখতে চান, তার বন্ধুদের দেখতে চান, পৃথিবীর আলো বাতাস দেখতে চান, কিন্তু তার চোখ চিরতরে হারিয়ে গেছে। এরকম অনেক মানুষের ত্যাগ রয়েছে। আর যারা একেবারে চিরতরে চলে গেছেন তারা তো চলেই গেছেন। তারপর জেলখানায় থেকে আমি দেখেছি যে কত মানুষ এই কারাগারে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তো এই যে সকলের সম্মিলিত ত্যাগ এবং প্রচেষ্টা একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী যে জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ, সেটি বিনির্মাণের বেশ কিছু চ্যালেঞ্জ সরকারের জন্য রয়েছে, আমাদের জন্য রাজনৈতিক দল হিসেবেও রয়েছে। যেমন সরকারের চ্যালেঞ্জ হচ্ছে যে গত 15 বছরে এই সরকার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে এতটা দলীয়করণ করেছে এবং প্রতিষ্ঠানগুলোকে নিয়মের বাইরে নিজেদের মতো পরিচালিত করেছে। অর্থাৎ যেসব ব্যক্তিরা ওখানে অ্যাপয়েন্টেড হয়েছে তারা নিজেদের মতো পরিচালনা করেছে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন প্রকৃত অর্থে ফাংশন করছে না। সেইটা আপনি নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, কিংবা চলচ্চিত্র আপনার সংগঠন বলেন, সব জায়গায় একই চিত্র, এতটা রাজনীতিকরণ হয়েছে। তো এখন এই প্রতিষ্ঠানগুলো চালাতে, ফাংশন করার জন্য তো সেই ধরনের একটি লোক লাগবে। এখন যারা আছেন তাদের দিয়ে
চালানোর চেষ্টা করা হচ্ছে কিংবা কিছু ব্যক্তিকে পরিবর্তন করে দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে, কিন্তু আসলে পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে, নতুন লোককে দায়িত্ব দিলে তাদের একটু বুঝে উঠতে বেগ পেতে হচ্ছে, যার ফলে শুরুর দিকে কিছুটা বিশৃঙ্খলা লক্ষ্য করা গেলেও ডে বাই ডে সেটার কিছুটা উন্নতি হচ্ছে। তবে সবচেয়ে গভর্নমেন্ট যেটা মনে করি এখন পর্যন্ত দুর্বল জায়গা আছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এখনও পুরোপুরি ফাংশন করছে না থানা লেভেলে, সেটা মেট্রোপলিটন কিংবা জেলা লেভেলে। এইখানে আমরা আমাদের তো ধরেন সমসাময়িক বন্ধু, বড় ভাই বিশ্ববিদ্যালয়ের কিংবা সহকর্মীরা যারা পুলিশে চাকরি করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি কেন পুলিশ ফাংশন করছে না। সেখানে তাদের 2-3 ধরনের অবস্থান পাওয়া যায়। একটা হচ্ছে যে এই গণঅভ্যুত্থানে পুলিশকে তো জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, তারা আপনার মরণঘাতী অস্ত্র ব্যবহার করে জনগণের বুকে গুলি চালিয়েছে, কাজে এই হত্যাকারী পুলিশ কিভাবে জনগণের মুখোমুখি হবে। এবং এই হত্যাকাণ্ডের জড়িত থাকার কারণে পুলিশের উপরেও আবার যে ক্ষুব্ধ জনগণ যে নির্মম নিষ্ঠুর মানে অত্যাচার করেছে, সেটাও আবার একটা মেন্টাল ট্রমা তৈরি করেছে তাদের মধ্যে। এই কারণে পুলিশের কিছুটা মনোবলের দুর্বলতা রয়েছে। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, বিশেষ করে ধরেন সারা বাংলাদেশে তো আর এই ধরনের ভায়োলেন্স হয়নি, পুলিশও এই ধরনের অ্যাগ্রেসিভ ছিল না। যেই সমস্ত জায়গা ধরেন ঢাকার উত্তরা, মিরপুর, এই পল্টন, শাহবাগ, এই সমস্ত জায়গায় যেভাবে পুলিশ অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে, এবং নিশ্চয়ই সব পুলিশ না, কিছু পুলিশ, সেই পুলিশদেরকে চেঞ্জ করে কিংবা যারা এই গণহত্যা সরাসরি অভিযুক্ত ছিল এবং যারা এই সরকারের ফ্যাসিবাদের একেবারেই দোসর ছিল, তাদেরকে চাকরিচ্যুত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুলিশকে নিট অ্যান্ড ক্লিন করে পুলিশকে ফাংশনিং করাতে হবে। তার জন্য সরকার কাজ করছে। আমরা বিভিন্ন কমিশনার, বিভিন্ন থানা, ওসি, জেলার এসপি তাদের সাথে আলাপ করছি, আমাদের নেতাকর্মীদের। এটি আসলে কতটা সম্ভব? কারণ অভিযোগ আছে যে যেহেতু 15 বছর একটি দীর্ঘ সময়, এবং এই দীর্ঘ সময়ে নিয়োগ থেকে শুরু করে তাদেরকে দলীয়করণ করা, তাদের বলা হচ্ছে যে একটি বড় অংশ কিন্তু এই সরকারের এজেন্ডার সাথে একত্রিত হয়ে গেছে, এবং তাদের অনিয়ম, দুর্নীতি, এই বিষয়গুলোর কারণে মানে এই যে তাদেরকে চাকরিচ্যুত যদি করতে হয়, আসলে সবার বিরুদ্ধে যারা দোষী সবার বিরুদ্ধে কি আসলেই সম্ভব? মানে সেক্ষেত্রে একটি শূন্যতা তৈরি হয় কিনা? না, আমার মানে এই সংখ্যাটা খুব বেশি না। যেমন ধরেন সবচেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচিত ধরেন এই যে এসবির প্রধান ছিল মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন ডিএমপির কমিশন ছিল হাবিব সাহেব, ডিবির প্রধান ছিল হারুন সাহেব, এরকমের আলোচিত কয়েকজন কর্মকর্তা রয়েছে যারা মূলত এই পুলিশটাকে নষ্ট করেছে, পুলিশটাকে দলীয় কাজে ব্যবহার করেছে। কাজে সেই সংখ্যাটা খুব বেশি না, এবং আমরা এটা পরিষ্কারভাবেই বলছি এবং এখনো বলতে চাই যে দেখেন, গণহারে যদি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় সেটা হিতে বিপরীত হবে। এখন যেই সরকারই থাকে, প্রশাসনকে তাদের লাইনে কাজ করতে হয়, ডিসিএসপি, ওসি, ইউএনওদের। কাজেই সেক্ষেত্রে ঢালাউভাবে যদি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তো এতগুলো, যেটা বলছেন আপনার সাথে যথার্থ, যে এতগুলো যোগ্য লোক পাবে কিনা এবং শূন্যতা তৈরি হবে কিনা। তবে যারা গুরুতর অপরাধ করেছে তাদেরকে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আবার কিন্তু এই পুলিশকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব না, এই প্রশাসনকে ঢেলে সাজানো সম্ভব না। যেমন আপনি যেটা বলছেন শুরুর দিকে, যে সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, সেনাবাহিনীকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মতো অবস্থান তৈরি হতো, তাহলে কিন্তু 5 তারিখের পরেই দেওয়া উচিত ছিল। 5 তারিখ থেকে স্টিল আজকে তো 1.5 মাস পরে কেন? বিকজ এখন তো অনেক কিছু সরকারের আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে, কিন্তু 5 তারিখ ধরেন, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ ওত নেয়ার আগ পর্যন্ত বলা চলে এই 3.5 দিন কোনো সরকারই ছিল না। তারপরেও কিন্তু বলা চলে যে ধরেন আপনার এই প্রতিষ্ঠান চলেছে, অনেকে অফিস করেছে বা তাদের কার্যক্রম করেছে, বাসা বাড়িতে ছিল, তুলনামূলকভাবে ওই ধরনের ভায়োলেন্স বা নৈরাজ্য হয় নাই। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে, সেগুলোর হয়তো তদন্ত হতে পারে। কিন্তু আর্মিকে বা সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো? কারণ পুলিশকে চেষ্টা করা হচ্ছিল মোটিভেট করার বা কাজে লাগানো। সেখানে যখন পুলিশ কিংবা অন্যান্য আপনার ফোর্সকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বিভিন্ন জায়গায় বিশেষ করে একদল নব্য চাঁদাবাজ দখলদারদের আধিপত্য বা আগমন ঘটছে, যে তারা জনগণের উপরে এই আওয়ামী লীগের মতোই আবার একটা জিম্মি অবস্থা চালাতে চাচ্ছে, জনগণ উপরে জুলুম করছে, বাজার দখল করছে, হাট দখল করছে, খেয়াঘাট দখল করছে, বিভিন্ন প্রতিষ্ঠানের দখল করছে। এখন এইটা পুলিশ যে যাবে, পুলিশ যেতে ভয় পাচ্ছে, কারণ পুলিশ চিন্তা করছে আবার ওইখানে যে গণপিটুনির শিকার হয় কিনা। যেই জন্য মানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপনার এই সামরিক বাহিনীকে
মেট্রোপলিটন এলাকার বাইরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং আমার বিশ্বাস এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি করবে এবং আপনি ফলাফলটা 10 দিনের মধ্যে দেখতে পাবেন যে সামরিক বাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ফলে আপনার কি ধরনের একটা উন্নতি হচ্ছে এবং পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই জায়গায় আপনি যেটি বলছিলেন যে একটি নব্য চাঁদাবাজ গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি এবং এটির যে বিভিন্ন জায়গায় আমরা মানে প্রতিবেদনগুলো যেখানে দেখছি পত্রিকার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে সেখানে এবং যারা ব্যক্তিগতভাবেও আমাদেরকে বলছে বেশিরভাগই আসলে আমরা অভিযোগটা আসলে বিএনপির নেতাকর্মীদের বা ছাত্রদলের নেতাকর্মীদের নাম উঠে আসছে। অনেক জায়গায় আমরা ব্যবস্থা নিতেও কিন্তু দেখছি। আমি যদি আপনাকে বলি যে আজকেরই একটি ঘটনা, বরিশালের অগৈলছড়া উপজেলায় ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলামকে চাঁদা নেওয়া দেওয়া এক জমি ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে কিন্তু 4 দিনেও পুলিশ মামলা নেয়নি, এরকম একটি অভিযোগ। এবং পরবর্তীতে তার বিরুদ্ধে কিন্তু বিএনপির ছাত্রদল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। এই যে বিএনপির নতুন যে নেতাকর্মীরা এর সাথে জড়িয়ে যাচ্ছে এবং বারবার তাদের হাইকমান্ড থেকে বলা হচ্ছে তারা যাতে এই কাজগুলো না করে, তবুও আসলে কাজ হচ্ছে না। এখানে যদিও রবিউল আলম যদি থাকতেন তাকে প্রশ্ন করতে পারলে খুব ভালো হতো। আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই বিএনপির এই কার্যক্রমগুলো আসলে কেন? না, প্রথম হচ্ছে দেখেন বাংলাদেশের কালচারে কিংবা গত 3 দশক ধরে তো আওয়ামী লীগ এবং বিএনপি পর্যায়ক্রমে মানে বলা চলে শাসন করেছিল। বিএনপি 2 টার্ম ফুল ছিল, 1 টার্ম 96-তে থাকতে পারে নাই, আর আওয়ামী লীগ টানা 1 টার্ম থেকে 3 টার্ম নিয়ে 4 টার্ম থেকেছে। সেই জায়গা থেকে বিএনপি এবং আওয়ামী লীগের মতো বৃহৎ দলগুলো আসলে তারা সুশৃঙ্খল একটা কাঠামো কিংবা তৃণমূল পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ নেতাকর্মীদের করাটা একটু ডিফিকাল্ট, বা আমরা এই স্ট্রাকচারে দেখি যে অনেক ক্ষেত্রে অসম্ভব তাদের জন্য। তো অবশ্যই প্রত্যেক রাজনৈতিক দল আপনার নেতাকর্মীদেরকে তো আপনার নিয়ন্ত্রণে থাকতেই হবে। তো সেই ক্ষেত্রে একদিকে বিএনপির টপ লেভেল থেকে কিন্তু মানে শক্তভাবে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে বলছে এবং বিরত থাকার জন্য বলছে, এবং যারা জড়িত থাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সেটা ঠিক যে প্রায় 5 শতাধিক লোককে বহিষ্কার করেছে, কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে ঘটনাগুলো থামছে না। কারণ দেন বিএনপি তো বড় দল, তার ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত মূল দল, কৃষক দল, যুব দল, ছাত্র দল, বিভিন্ন অঙ্গ সংগঠন থাকার সুবাদে বিশেষ করে মানে কেউ কথা শুনছে কেউ শুনছে না। এখন অনেকের একটা ধারণা তৈরি হয়েছে যে এখন তো আপনার গভর্নমেন্ট তো বিএনপিরই চলে এসেছে, হ্যাঁ, বা বিএনপি তো এখন স্টেক হোল্ডার। কিন্তু এখন কিন্তু এটা বিএনপির সরকারও না, গণ অধিকারের সরকার না, আওয়ামী লীগেরও সরকার না। এটা কিন্তু একটা নন পলিটিক্যাল সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের উপরে অবশ্যই বিএনপি সহ সমস্ত বিরোধী দল তাদের একটা সমর্থন আছে। না থাকলে তো এই গভর্নমেন্ট টিকতে পারবে না। কারণ পক্ষ দুইটা, একটা ছিল ফ্যাসিস্ট আওয়ামী শক্তি, তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের অপকর্মের দায় নিয়ে। এখন দেশে টিকে আছে গণতন্ত্রের শক্তি, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে। সেইখানে বিএনপি একটা বড় দল হিসেবে তাদের টপ লেভেল থেকে এই ঘটনাগুলোকে খুব শক্তভাবে দেখা হলো। তৃণমূলের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেটা আমি একটু বলতে চাই, এটা আমরা অনেক জায়গায় ভুক্তভোগী আবার হচ্ছে, কারণ আমাদের নেতা কর্মীদের উপরে ধরো অনেক জায়গায় একটু হামলা টামলা হচ্ছে, পোস্টার লাগা দিয়ে পোস্টার ছিঁড়ে ফেলছে। আমি শেষ করি আমার কথাটা। যেমন আমরা তো বিএনপির সাথে শরিক, বিএনপির সাথে 42টা দল কিন্তু এই হাসিনাকে হটানোর জন্য, এই ফ্যাসিবাদ হটিয়ে নতুন বাংলাদেশ আন্দোলন করেছে। সেখানে বিএনপির নেতাকর্মীদের দ্বারাই আবার এই 42 দলের, যেমন মান্না ভাইয়ের দলের নেতাকর্মীরা ময়মনসিংহে মামলার শিকার হয়েছে, মামলা দিয়েছে। আবার আমার দলের কেন্দ্রীয় আইন সম্পাদক, তাকে ঢাকা জেলা উত্তরের সাভার আশুলিয়া থেকে মামলায় ঢুকানো হয়েছে, এবং আমার নিজ জেলায় আমি কিছু প্রোগ্রামের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছি। রব ভাই, আসম আব্দুর রব ভাই, তার ওয়াইফ লক্ষ্মীপুর প্রোগ্রাম করতেছে, সেখানে তিনি বাধার সম্মুখীন হয়েছেন। তো আমরা এটা বিএনপির শীর্ষ পর্যায়ে জানিয়েছি এবং আমরা বিএনপির কাছ থেকে এটার একটা যৌক্তিক ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা প্রত্যাশা আশা করি। আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে দেরিতে হলে আমরা পেয়েছি। আমরা আপনার কাছেই ফিরবো, একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে বিরতির সময় হচ্ছে, একটু পরে ফিরছি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে বিরতির আগেই এসে যুক্ত হয়েছিলেন শেখ রবিউল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছেই প্রশ্ন, যেটি আসলে নুরুল হক নূরের কাছে আমি যে প্রশ্নটা করছিলাম, যে সরকার প্রায় 1.5 মাস পর যখন বলা হচ্ছে যে পুলিশ বাহিনী কি কাজে ফিরেছে,
মোটামুটি একটি স্বস্তিকর পরিবেশ হয়েছে, কিন্তু সরকার এই সময়ে এসে কেন আসলে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিল, এটি আসলে কি কারণ? ধন্যবাদ আপনাকে, প্রিয় সহ-আলোচক এবং যারা যুক্ত আছেন। প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটা তো প্রত্যাশা অনুসারে হয়নি। পুলিশ প্রশাসন ভেঙে পড়েছিল, বিধ্বস্ত ছিল, জরাজীর্ণ অবস্থায় ছিল। সেখান থেকে পুলিশ কর্মে ফিরেছে, কিন্তু সবাই ফিরেনি। আবার যারা ফিরেছে তাদের ধরেন পদায়ন পদোন্নতি বিন্যাস করবার ক্ষেত্রে তো একটু সময়ও লেগে যায়। অনেকে নতুন দায়িত্ব পেয়েছেন, থানায় হয়তো খুব ভালোভাবে অফিসার ইনচার্জ হিসেবে কাজ করার অভিজ্ঞতা নাও থাকতে পারে। মামলাগুলি গ্রহণের ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের ক্ষেত্রে যে মুভমেন্ট, যে বিচক্ষণতা, সেই জায়গায় একটু ঘাটতি আছে, মোরালি একটু দুর্বলতা আছে, একটু সংযত আছে। সেই জায়গা থেকে আমি বলবো যে ধরেন আমরা সংস্কার নিয়ে ভাবছি, কিন্তু সরকার তো যে কাজগুলি দৃঢ়তার সাথে করতে পারে, ট্রাফিক ভেঙে পড়ার মতো অবস্থা ঢাকা শহরের, আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটার উত্তরণের জন্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, এর জন্য তো সংস্কার দরকার নেই, এর জন্য তো ইনিশিয়েটিভ আপনি নিতেই পারেন। অর্থাৎ সেই জায়গায় কিছুটা এলোমেলো বা একটু অগোছালো মনে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির থেকে উত্তরণের জন্য সেনাবাহিনী তো পুলিশকে সহায়তা করছিল, এবং সেখানে সে একটা যৌথ বাহিনী হিসেবে পুলিশের সাহায্য করছিল মাত্র। কিন্তু দেখা গেল যে পুলিশের যে স্বল্পতা রয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপগুলিতে যে ঘাটতি রয়েছে, সেটা পূরণ করবার জন্য মনে হয়েছে সেনাবাহিনীকে একটা বিচারিক ক্ষমতা যদি আপনি দেওয়া হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাটা থাকে সেটা দেওয়া হয়েছে, দিলে আমার কাছে মনে হয়েছে যে এটা সময় উপযোগী। এটার কি পেছনে এইটা কারণ যে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে, যেটি একটু আগে নুরুল হকও বলছিলেন, যে বিভিন্ন জায়গায় যে এক ধরনের নব্য চাঁদাবাজ তৈরি হয়েছে, এবং এর বেশিরভাগই অভিযোগ বিএনপি এবং ছাত্রদলের নেতা কর্মীদের দিকে, সেইটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নব্য বলছেন না, চাঁদাবাজ বাংলাদেশে এটা সবসময়ের জন্য আছে। আর দলের উপর চাপ, মানে এতদিন ছিল হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, চাঁদাবাজের কোনো দল থাকে না। আচ্ছা, দল থাকে না, চাঁদাবাজি হলেই বিএনপির উপর চাপানো হচ্ছে, কারণ বিএনপির প্রতি মানুষের প্রত্যাশাটা অনেক। মানুষ ভাবতে শুরু করেছে বিএনপি মনে হয় ক্ষমতাশীল দল, এই কারণে হয়তো বিএনপির উপর দায় চাপাতে। কিন্তু আজকেও আপনাদের বিএনপির বরিশালে বিএনপির ছাত্রদলের সভাপতি আগৈলঝাড়া উপজেলা সভাপতিকে কিন্তু আপনাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে। আপনি মনে হয় আমার কথার অর্থ বোঝেননি। আমি বলছি না যে চাঁদাবাজি হচ্ছে না, কিন্তু দলের উপর যেভাবে দায় চাপানো হচ্ছে বাস্তবিকভাবে ততটা না। আবার চাঁদাবাজ তো এটাও আপনি বলবেন, অনেক চাঁদাবাজ ধরা পড়েছে যারা যুবলীগের সাথে জড়িত, যুব দলের হয়ে যে চাঁদা চেয়েছিল, আপনার মিডিয়াতে আসছে। অর্থাৎ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য একটা অপচেষ্টা যেমন আছে, আবার দলের বিচ্ছিন্ন কিছু নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে এর সাথে যুক্ত থাকলে দল থেকে প্রশ্রয় পাচ্ছে না, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির উন্নতি মানে তো চাঁদাবাজিও পড়ে, দখলবাজিও পড়ে। স্বাভাবিক জীবনযাত্রা মানুষের যখন ব্যাহত হয়, সেটা নিয়ন্ত্রণের জন্যই এই ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যেটা সম্ভবত 1898 সালের আমাদের যে ফৌজদারি দণ্ডবিধিতে 16টি ধারার অপরাধ, 16টি ধারা আছে, সেটা অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং বিচারিক একটা ক্ষমতা সেনাবাহিনীর অফিসারদের দেওয়া হয়েছে। আমার ধারণা এটা ইতিবাচক প্রভাব পড়বে। তবে আমরা কিন্তু এই যে 16টি ধারা, আপনি 63 থেকে যদি বলেন, 63, 64, 84, 85 এরকমভাবে সব ধারাগুলি আছে। 95-এর 1, আপনার 100, 105, 109, 107 এরকম ধারাগুলি আছে। কিন্তু এটার প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা প্রশিক্ষণ থাকা দরকার আছে। সেনা কর্মকর্তারা যারা আছেন না জানলে হয়তো দেখা গেল যে অতিমাত্রাও হতে পারে। অর্থাৎ আমরা কোনো অবস্থাতে চাই না যে আইনটা যেন যে অপরাধী তার উপর প্রয়োগ হয়, সেটার জন্য অপব্যবহার না হয়, সেটার জন্য জেনে বুঝে ব্যবহার হয়, সেটা হলে কাজে লাগবে। আর সেটা না হলে হয়তো ধরেন যে এই ম্যাজিস্ট্রেটি ক্ষমতা যেটা দেওয়া হয়েছে সেটার অপব্যবহার হয়ে গেলে নিশ্চয়ই এই পরিস্থিতিতে মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা রয়েছে তাতে আপনার বিচ্যুতি ঘটবে। অর্থাৎ এটা কাজে লাগবে, কিন্তু একটু জেনে বুঝে বিচক্ষণতার সাথে এই ম্যাজিস্ট্রেটিক পাওয়ারটা প্রয়োগ করলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি আবারও আমরা এটাকে স্বাগত জানাচ্ছেন। নুরুল হক, নূর, আপনার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে সারা দেশে যেভাবে করে মামলা দেওয়া হচ্ছে, আপনি ছাত্র আন্দোলনের সাথে ছিলেন, আপনি নিজেও বেশ কয়েকবার জেলে গেছেন, আপনার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছিল যেগুলো অনেকগুলো রাজনৈতিক কারণে। এখন যে মামলাগুলো দেওয়া হচ্ছে ঢালাওভাবে, আপনার কাছে কি মনে হয় এই মামলাগুলো কতটা সঠিক, কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত?
না, এটা আমি ব্যক্তিগতভাবে খুবই উদ্বিগ্ন যে মামলাগুলো যাচাই বাছাই না করে যেসব অভিযোগে মামলাগুলো হচ্ছে তাতে মামলার মেরিটস নষ্ট হয়ে যাচ্ছে এবং এই মামলাগুলো ইন দ্য লং টার্ম ফিউচারে টিকবে না এবং এই মামলায় যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তারাও খালাস পেয়ে যাবে। তাহলে এই মামলার উদ্দেশ্যটা ছিল যে যারা ক্রিমিনাল, যারা গণহত্যা করেছে, যারা জনগণের উপরে গুলি চালিয়েছে, যারা লুটপাট করেছে, তাদেরকে যথাযথ কারণ এবং অভিযোগের কারণে মামলা করে বিচারের মুখোমুখি করা। আজকে দেখেন, এই যে 1.5 মাস সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের কোনো সিনিয়র লিডার এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। জাহাঙ্গীর কবির নানক, ওই ওবায়দুল কাদের, মির্জা আজমরা, বাহাউদ্দিন নাসিম টাসিম, একজনও সিনিয়র লিডার গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হয়েছে কে? শাহরিয়ার কবির। গ্রেপ্তার হয়েছে কে? মুজাম্মেল বাবু। এই বাবুদের চেয়ে তো বড় যারা অপকর্ম করেছে, যারা গত 15টি বছর এই যে গণহত্যা, গুম, খুনের প্ল্যান পরিকল্পনা করেছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, হত্যা করিয়েছে। আসাদুজ্জামান নূর সাহেব একজন ভালো অভিনেতা, বলেন আপনার 80-র দশকের 90-এর দশকের জনপ্রিয় অভিনেতা, একজন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব, ট্রু। একই সাথে তার এই সংস্কৃতির মানে আলোর বিপরীতে যে তার মধ্যে যে অন্ধকার, যে তার গাড়িতে হামলার অভিযোগে তিনি এই বিএনপির নেতা কর্মীদেরকে হত্যা করিয়েছিলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। কাজে আসাদুজ্জামান নূরের মতো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, ঠিক আছে। সাংবাদিক এখানে মুজাম্মেল বাবু কিংবা শ্যামল দত্তরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার যারা এই গণহত্যার সহযোগী, যারা সমর্থক, তারাও তো বিচারের মুখোমুখি হবে। তাদেরকে গ্রেপ্তার করেছে, ওয়েল ডান। কিন্তু মেইন কালপ্রিটদেরকে তো এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। তো এইটা নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ হয়েছে এবং যে মামলাগুলো হচ্ছে, এই অভিযোগটা কি যারা মামলা দায়ের করছে তারা সাজাচ্ছে, নাকি এই ফ্যাসিবাদের প্রেতাত্মা পুলিশে থাকা কর্মকর্তারা এই সমস্ত এই অভিযোগগুলো তৈরি করে মামলাগুলোকে হালকা করে এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে? কারণ এই মামলা তো যখন আন্তর্জাতিকভাবে সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটির দেশের দৃষ্টিভঙ্গি আছে, মামলাগুলো কি হচ্ছে, কি অভিযোগে কাকে গ্রেপ্তার করা হচ্ছে। ধরেন সালমান এফ রহমানের কথা যদি ধরেন, তাকে ঠিক আন্তর্জাতিক অপরাধের এই অভিযুক্ত করা যায়, কিন্তু তার বিরুদ্ধে আরো স্পেসিফিক মামলা আছে। তিনি ব্যাংক লুট করেছেন, শেয়ার বাজার লুট করেছেন, মানি লন্ডারিং করেছেন, সাকিবের কথা এই জুয়া করেছেন, মানি লন্ডারিং করেছেন। তাকে কেন গার্মেন্টসের কর্মী হত্যা মামলা সাকিবকে জড়াতে হবে? তো এই মামলাগুলো যারা করছেন তাদেরকেও সচেতন হতে হবে, পুলিশকেও মামলা নেয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করতে হবে। এটা কিন্তু যাচাই করতে হবে। এবং এখানে আসলে কি হচ্ছে এইটা নিয়ে আসলে আমরা একটু রবিউল আলম আপনার মন্তব্য জানতে চাইবো বিরতির পর। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে সময় হলো আরো একটি বিরতির পর। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত আরেকবার। আমরা একেবারে আলোচনার শেষের দিকে আছি। আমি জনাব রবিউল আলম আপনার কাছে যেতে চাই। আজকে প্রথম আলো একটি সংবাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, নিশ্চয়ই আপনিও দেখেছেন। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই, এর মধ্যে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল আলম সহ আওয়ামী লীগের সবচেয়ে যারা শীর্ষস্থানীয় নেতা এবং যারা জুলাই হত্যাকাণ্ডে যাদের সম্পৃক্ততা সরাসরি, এমন অনেক নেতা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। এই সুযোগটা আসলে সরকার কি মানে তাদের আসলে ধরা যায়নি, নাকি সরকার আসলে কেন এই সুযোগটা তারা পেয়েছে, এবং এটি আমাদের জন্য আসলে এই জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে কতটা বাধা তৈরি করবে? না, এটা আমাদের একটা ব্যর্থতা, রাষ্ট্র এবং জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। কারণ হচ্ছে যে গণহত্যা, গুম, আনতারের স্কিলিং, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অর্থ পাচারে যারা যুক্ত ছিল আওয়ামী লীগের হয়ে, তাদের সবাইকে আইনের আওতায় আনা যায়নি। তারা এক দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে মনে হয়েছে। তো এটা একটা দুর্বলতা, এটা একটা ব্যর্থতা, কোনো সন্দেহ নেই। কারণ তাদের বিচার হওয়া উচিত ছিল। হ্যাঁ, এখনও তাদেরকে, যাদেরা এখনো পর্যন্ত দেশে আছে বা লুকিয়ে আছে, এখনো পর্যন্ত পালাতে সক্ষম হয়নি, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা কিন্তু এই সরকারের প্রথম দায়িত্ব। তো সে ব্যাপারে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার আরও সজাগ এবং সচেষ্ট হবে। সেটি না হলে কিন্তু এই যে এইভাবে অপরাধ করে যদি কেউ পালিয়ে যেতে পারে, পার পেয়ে যেতে পারে, সেটা কিন্তু একটা বাজে দৃষ্টান্ত হবে এবং তাদের চক্রান্ত কিন্তু অব্যাহত থাকবে। কারণ তাদের কাছে হিউজ অর্থ আছে, তাদের দেশের মধ্যে কিন্তু তাদের সহযোগী আছে। তো তখন তারা দেশের বাইরে থেকে এইসব সহযোগীকে ব্যবহার করার চেষ্টা করবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করবার জন্য। রাজনীতিতে আবার ধরেন নতুন করে যেটাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি করিবার জন্য কিন্তু তারা কাজ করবে, যার ফলে আমরা মনে করি যে এদেরকে দ্রুত গ্রেপ্তার করা দরকার। সরকার এখন এমন একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এত চাওয়া
অভিযুক্ত আর করতে চাই না, সহযোগিতা করতে চাই। যা হয়েছে হয়েছে, বাকি যারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। মামলার ব্যাপারে আপনি বলছিলেন, দেখেন ফৌজদারি অপরাধের মামলা যেগুলো আমি উল্লেখ করলাম এটা রাষ্ট্রই করতে পারে। এখন ভিকটিম কিন্তু অত বেশি বিজ্ঞ হয় না, অত বেশি জানে না, সে কিন্তু এজাহারটা নিয়ে পুলিশ স্টেশনে যায়। আমি মনে করি যে অভিযোগটা গ্রহণ করার সময় পুলিশ কর্মকর্তারা যারা আছেন থানায়, তারা আইনি দুর্বলতায় মানে যাতে না থাকে সে ব্যাপারে সজাগ হবেন। এখন ভিকটিমকে তো আপনি মামলা করতে নিষেধ করতে পারবেন না, আবার আইনিভাবে মামলাটা প্রমাণ হবে, সকল উপাদান সে নিশ্চিত করবে, এভাবে সে এজাহার জানতে বা লিখতে সক্ষম না। অর্থাৎ মামলা গ্রহণ করবার ক্ষেত্রে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে যে সমস্ত সদস্যরা আছেন থানাতে দায়িত্ব পালন করেন তাদের কিন্তু এটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার বলে আমি মনে করি। আরেকটা কথা আমি বলবো, এইসব বিষয়ে রাষ্ট্র মামলা করতে পারেন, অর্থ পাচারের মামলা রাষ্ট্র করতে পারেন না, গণহত্যার মামলা তো রাষ্ট্র করবেন। আমার মনে হয় রাষ্ট্রের একটা সেল করে জঘন্যতম হত্যা যেগুলি আছে, গণহত্যা যেগুলি দৃশ্যমান প্রতিষ্ঠিত, যেমন ভ্যানে একটা দেখলাম আজকে আমি আসার সময় ফেসবুকে দেখছিলাম যে পুড়িয়ে দেওয়া হচ্ছে লাশগুলি একটা অঙ্গার হয়ে আছে। এই একটা মামলাই যথেষ্ট এই সরকারের এই প্রধান থেকে শুরু করে অন্যদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, একটা মামলাই যথেষ্ট। এখন সেটা রাষ্ট্র করতে পারে। আমার মনে হয় রাষ্ট্র মামলা করার ক্ষেত্রে মনোযোগী হওয়া দরকার, কারণ ফৌজদারি অপরাধ নিয়ন্ত্রণ এবং বাদী সরকার হতে পারে, রাষ্ট্র হতে পারে। তারা যদি একটা মামলাগুলি একটু বিচক্ষণতার সাথে আইনি প্রক্রিয়াগুলি অনুসরণ করে করে, আমার বিশ্বাস এই যে যারা সঠিক বিচার যাতে নিশ্চিত গণহত্যা করেছে, যারা গুম করেছে, আনঅথরাইজড কিলিং করেছে, তাদের বিচার সম্ভব। জি, একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে এই যে মামলার ক্ষেত্রে আমরা এই সরকারের বড় ম্যান্ডেট ছিল যে তারা গণহত্যাকারীদের বিচার করবে, সেই বিচার প্রক্রিয়া কি একটু ধীর গতিতে হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? প্রক্রিয়া সঠিকভাবে আগাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সক্রিয় করা হয়েছে, প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, অন্যান্য বিষয়গুলো কাজ চলছে, কিন্তু প্রাথমিকভাবে আমাদের যে বিষয়টি নজর দেওয়া উচিত ছিল যে গণহত্যাকারী এবং গণহত্যার দোষর তারা যেন কেউ দেশ থেকে পালাতে না পারে। কিন্তু আজকে অবশ্যই সরকারকে এবং দায়িত্বশীল ব্যক্তিদেরকে জবাবদিহি করতে হবে তারা কিভাবে পালালো 5 তারিখের পরে। যারা 5 তারিখের পর পালিয়ে গেছে তাদের নিয়ে আমাদের সে নাই, কিন্তু আমরা তদন্ত করে দেখতে চাই যে 5 তারিখের পরে কারা পালিয়েছে এবং কোন কালপ্রিটরা তাদেরকে সহযোগিতা করেছে, কোন দেশদ্রোহীরা এই দেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত গণহত্যাকারী অর্থ লুটেরা মাফিয়াদেরকে ভারত যাওয়ার সুযোগ করে দিয়েছে, অন্যান্য দেশে সুযোগ করে দিয়েছে। এইখানে একটা বিষয় আপনারা সবাই জানেন যে গত 15 বছর ধরে এই ফ্যাসিবাদের বড় সমর্থক ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। আমাদের কিন্তু পরিষ্কার বারবার আহ্বান ছিল যে ভারতের মতো একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সুসম্পর্ক রেখে মর্যাদাপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এগিয়ে যেতে চাই। কিন্তু ভারত কখনোই আওয়ামী লীগ ব্যতীত এই দেশের অন্যদের প্রতি সেই মর্যাদার আচরণটা করে নাই। যেমন এই সরকার 1.5 মাসে গঠিত হয়েছে, আমেরিকা থেকে টিম এসেছে ভিজিট করার জন্য, ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত বোধহয় একটা ফর্মাল মিটিং করার জন্য একটা টিম আসে নাই, কিংবা জাতিসংঘে যে সাইডলাইন মিটিং করবে ডক্টর ইউনূস এবং মোদি সেই বিষয়টা বোধহয় ঝুলে আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফ্যাসিবাদের দোসরদেরকে সেভ করার জন্য একটা ভারতীয় তৎপরতা আছে, এবং এই দেশের প্রশাসনে আমলাদের মধ্যে যে ভারতীয় এজেন্ট যারা রয়েছে, এখন আমি বিশ্বাস করতে চাই যে সবকিছু রাতারাতি পরিষ্কার হয়ে যায়। সামরিক বাহিনীতে আছে, পুলিশ বাহিনীতে আছে, আমলাতন্ত্রে আছে, সমস্ত জায়গায় এখনো ভারতীয় এজেন্ট আছে। কাজেই এই সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা, তারা গণহত্যার বিচার করবে, পাচার করা অর্থ ফিরিয়ে আনবে এবং বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হতে পারে সেই ব্যবস্থাটা এনশিওর করবে। কারণ এই যে পরিবর্তন বাংলাদেশের 53 বছরে বাংলাদেশ আর পায় নাই। কাজে এই পরিস্থিতি যদি আমরা কাজে লাগাতে না পারি, জন আকাঙ্ক্ষার প্রতিফলন আগামীতে না ঘটাতে পারি, তাহলে জাতি হিসেবে কিন্তু আমরা ব্যর্থ হব এবং বড় ধরনের বিপর্যয় আমাদের আমরা শেষ করতে হবে। রবি ভাই, আপনার কাছে একেবারে 30 সেকেন্ডে জানতে চাই যে আগামী দিনে আসলে সরকারের এই প্রক্রিয়াগুলো আসলে কেমন হওয়া উচিত? না, সরকারকে আরো মনোযোগী হতে হবে, আরো কঠোর হতে হবে এবং আপনার চিহ্নিত করতে হবে সমস্যাগুলি। যেমন আমি আপনাকে বলছি আমি সংস্কার চাচ্ছি, ঠিক আছে, সংস্কার তো হবেই, কিন্তু একটা সরকার যখন রাষ্ট্র ব্যবস্থাপনা করছে তার নিয়ন্ত্রণে যেগুলি আছে, যেমন ধরেন আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি, তার তো উন্নতি সে করতেই পারে, এর জন্য তো সংস্কারের প্রয়োজন নেই, বিন্যাসের প্রয়োজন আছে এবং সে তাৎক্ষণিকভাবে করতে পারে।
ট্রাফিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর জন্য সংস্কারের প্রয়োজন নাই। এগুলি যদি সে খুব দৃঢ়তার সাথে মনোযোগী হয়ে জনস্বার্থে করার জন্য ব্রত থাকে, আমার বিশ্বাস সে ব্যাপারে আরো মনোযোগ, আরো সজাগ হতে হবে। ধন্যবাদ শেখ রবিউল আলম এবং ধন্যবাদ নুরুল হক নূর আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম জনতন্ত্রে আজকের আয়োজন, জনতন্ত্র গণতন্ত্রে এখনকার মতো এই আয়োজন। আপনাদের সাথে আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এখন শেষ করছি, ধন্যবাদ সবাইকে।